তো এই গল্পে শুরু হয় 2007 সালে কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা দেখতে পারি কিছু গ্যাংস্টার সমুদ্রের একটা বোর্ডকে যখন দখল করে ফেলে, তখন সেই বোর্ডের ছাদে একটা বাক্সর মধ্যে তারা একটা লাশ পেয়ে যায়, যেই লাশটাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। তখনই পাশে তারা লি নামের একটা ছেলেকে দেখতে পারে, যেই ছেলেটা হাতে একটা চাকু নিয়ে বসেছিল। আসলে এই ছেলেটাই এই মার্ডারটা করেছে, আর এই মার্ডারের মাধ্যমেই লি এর এন্ট্রি হয়ে যায় এই গ্যাংস্টার দুনিয়াতে। তো এখান থেকে সিন চলে আসে 2017 সালে। এখানে আমরা তিনটা বড় বড় গ্যাংস্টারকে দেখতে পারি। আমরা জানতে পারি এই তিনটা গ্যাংস্টার একই ফ্যামিলি থেকে বিলং করে, তবে তারা তিনজনই আলাদা আলাদা জায়গায় তাদের সমস্ত ব্যবসাগুলোকে এক্সপ্লেন করেছে। আসলে আমরা জানতে পারি তারা তিনজন আলাদা আলাদা তিনটা শহরে তাদের স্মাগলিং, গ্যাম্বলিং এবং নেশাদ্রব্যের যত জিনিসপত্র আছে সেগুলো সেল করে সেই জায়গাগুলো তাদের দখলে রাখতো। আর আমরা এটাও জানতে পারি তারা কখনোই একে অন্যের বিজনেসের মধ্যে নাক গলাতে আসে না, মানে তারা একে অন্যের বিজনেসে কখনোই এন্টারফায়ার করে না। এরপরে যখন একদিন কিম সমুদ্রের পাড়ে তার রাইভাল বিজনেসম্যানকে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছিল, তখন তার সবচেয়ে স্পেশাল লোক এবং তার রাইট হ্যান্ড ক্যাং এসে তাকে বলে যে অ্যান্ডির গোডাউনে পুলিশ রেড দেওয়ার জন্য যাচ্ছে, কারণ সেখানে তারা খবর পেয়েছে অনেকগুলো ড্রাগ আছে। এই জন্য কিম দ্রুত চলে আসে অ্যান্ডির গোডাউনের কাছে, আর এখানে এসে সে পুলিশ অফিসার ব্যাংয়ের সঙ্গে মিট করে। আসলে ব্যাংই এই রেডের মেইন লিডার ছিল। এখন যেহেতু ব্যাং কিমের পুরনো বন্ধু ছিল, এই জন্য কিম তাকে এটা আশ্বাস দিয়ে বলে যে এখানে কেউ ড্রাগের ব্যবসা করছে না, তাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ড্রাগের ব্যবসা করেনি, আর যদি কেউ করার সাহসও করে তাহলে কিম নিজেই তাকে প্রতিহত করবে। এটা বলে সে ব্যাংকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর তাদের চলে যাওয়ার পরে কিম নিজে চলে আসে মধ্যে ব্যাপারটাকে চেক করার জন্য। তবে যখন সে মধ্যে আসে তখন সে দেখতে পারে অনেক অনেক ইয়াং ছেলে মেয়ে নেশা অবস্থায় ছিল, মানে তারা ড্রাগ নিয়ে পাগলের মতো বিহেভ করছিল। এগুলো দেখার পরে কিমের মাথা অনেকটা গরম হয়ে যায়, এই জন্য সে সবাইকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে একটু পরে যখন অ্যান্ডি সেই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ কিম তার এরিয়াতে এসে তার গোডাউনের মধ্যে ঢুকে এন্টারফেয়ার করেছে। এই ব্যাপারটা সে কোনোভাবেই সহ্য করতে চাইছিল না। তবে কিম তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যদি আজকে আমি সময় মতো এখানে না আসতাম তাহলে পুলিশ ড্রাগের সাথে সমস্ত জিনিসগুলো ধরে ফেলতো, আর তোমার এই ফ্যাক্টরিটাকে পুরোপুরি সিল করে দেয়া হতো। তবে অ্যান্ডি কোনোভাবেই তার কোনো কথাই শুনতে চাইছিল না। এই জন্য কিম তাকে শান্ত করার জন্য নিয়ে আসে তাদের অন্য ভাই চোয়ের কাছে। আর যখন তারা তিনজন বসে গল্পগুজব করা শুরু করে, তখন কিম এবং চোই অ্যান্ডিকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে আমরা তিনজন হচ্ছে ভাইয়ের মতো, আমরা সবসময় নিজেদের ব্যবসা নিজেদের মতো করে চালিয়েছি, কেউ কারো ব্যবসায় কখনোই এন্টারফেয়ার করেনি। তবে যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে কেউই ড্রাগকে কখনোই সাপোর্ট করতো না, আর এই ব্যবসাটাকে কেউই কখনো ভালো চোখে দেখতো না, এই জন্য কখনোই আমরা ড্রাগের ব্যবসা করতে যাইনি, আর তোমারও ড্রাগের ব্যবসা থেকে সবসময়ই দূরে থাকা উচিত। তবে অ্যান্ডি তাদের কথা একেবারেই কেয়ার করছিল না। সে বলছিল এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেক বেশি, আর আমি যেহেতু তোমাদের উপরে উঠে যাচ্ছি এই জন্য তোমরা আমাকে হিংসা করছো। আর এই ব্যাপারগুলো নিয়ে যখন তারা সবাই কথাবার্তায় বলছিল, তখন এখানে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার আর সমস্ত গ্যাংস্টারদের গ্যাংস্টার প্রেসিডেন্ট শিন চলে আসে। আর সে আসার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ব্যাপারটা শান্ত হয়ে যায়, কারণ তাকে সবাই অনেক বেশি সম্মান করত। এখানে শিন তাদেরকে বলে যে পরবর্তীতে আর কখনোই কেউ কারো এরিয়ার মধ্যে গিয়ে ইউনিটি নষ্ট করার ট্রাই করবে না। তাছাড়া এই শহরের মধ্যে সে ড্রাগ বিজনেস না করার পরামর্শ তাদের সবাইকে দেয়, আর সে পরামর্শ দিয়ে বলে যে তোমরা আগে যেমন করে থাকতে তেমন করে ইউনাইট হয়ে থাকার ট্রাই করবে, কোনোভাবেই যেন তোমাদের মধ্যে ইউনিটি নষ্ট না হয়ে যায়। এখন যেহেতু সে এই কথাটা বলেছে, এই জন্য এই সমস্ত ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়, কারণ সে হচ্ছে তাদের সবার গডফাদার। এখন সে যেটা বলবে সেটা তো অবশ্যই শুনতে হবে। আর তখন এদিকে সিওল শহরের কোনো একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা লিকে দেখতে পারি। আমরা জানতে পারি এই 10টা বছরের লি অনেকটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছে। সে এখন ছোটোখাটো একটা গ্যাংও বানিয়ে ফেলেছে, যেই গ্যাংয়ের মেম্বাররা অ্যাজ এ ইউনিফর্ম হিসেবে কালো কাপড় চাপড় পরে থাকতো। আসলে সে ছোটোখাটো এই গ্যাংটার সাহায্যে এখানে লোন শার্কদের জন্য কাজ করত, আর বিভিন্ন জায়গায় জমি জমা দখল করার কাজ করত, আর যেই তাকে বাধা দেওয়ার জন্য সামনের দিকে আসতো তাকেই সে শেষ করে দিত। মানে আমরা জানতে পারি সে খুবই ভয়ঙ্কর হয়ে গেছে, আর এখন সে চাইছে কোরিয়ার নাম্বার 1 গ্যাংস্টার হতে। এটা হওয়ার প্ল্যানিংও তার মাথার মধ্যে অনেক দিন ধরেই চলছিল, তবে সে কিভাবে এটাকে এক্সিকিউট করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। এর একটু পরে আমরা দেখতে পারি লিয়ের লোকজন একটা ছেলেকে ধরে লিয়ের কাছে নিয়ে আসে। আসলে এই ছেলেটা অনেকগুলো টাকা দেনার মধ্যে পড়ে গিয়েছিল, মানে যেহেতু তার গ্যাম্বলিং করার অভ্যাস ছিল, এই জন্য গ্যাম্বলিংয়ের ফাঁদে পড়ে সে এতগুলো দেনার মধ্যে পড়ে গেছে, আর এখন তার থেকে টাকা উসুলের দায়িত্ব লিয়ের উপরে পড়েছে। এখন লি এই ছেলেটাকে নিয়ে সোজা চলে আসে তার বসের কাছে, যেই বস তাকে অনেকগুলো বছর আগে কাজে রেখেছিল। এখানে লিতাকে বলে যে আপনার জন্য এই ছোটোখাটো কাজ করতে করতে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি, আপনার জন্য কত কিছুই না আমি করলাম, এমনকি ফ্রি অফ কস্ট 13টা মার্ডার পর্যন্ত করেছি। এখন এটার জন্য গ্যাংউইন শহরে আপনাদের যে রিসোর্টটা বানানো হচ্ছে সেখানে আমার একটা প্রপার্টির অংশ দরকার।
আসলে গ্যাংউন শহর হচ্ছে সেই শহর যেটার দখল প্রেসিডেন্ট শিন এবং তার 3টা স্পেশাল লোকের কাছে আছে। আর সেখানে এমন একটা রিসোর্ট বানানো হচ্ছে যেখানে সমস্ত মাফিয়ারা টাকা ইনভেস্ট করেছে, মানে যত ধরনের বড় বড় মাফিয়া গ্রুপ আছে তারা সবাই এখানে টাকা ইনভেস্ট করেছে। তবে লির বস যখন এই ব্যাপারটা শুনতে পারে তখন সে হাসা শুরু করে আর লিকে ইনসাল্ট করা শুরু করে। তবে লি কোনোভাবেই এই ব্যাপারগুলো সহ্য করতে পারছিল না, এই জন্য সে তার বসের উপরে আক্রমণ করে দেয় আর তাকে তার ওয়াইফের সামনে জঘন্য একটা মৃত্যু দেয়। এটা দেখার পরে তার ওয়াইফ প্রচণ্ড ভয় পেয়ে গেল লি তাকেও ছাড়ে না, সে তাকেও শেষ করে দেয়। আর একটু পরে যখন পুলিশ এখানে চলে আসে তখন তারা দেখতে পারে লিয়ের বসের বাকি যেই লোকগুলো ছিল তাদের ডেড বডি ফ্লোরে পড়ে আসে, আর উপরে তার বস এবং তার বসের ওয়াইফের ডেড বডি পড়ে আসে। আর এই সমস্ত লাশগুলোর পাশে চাকু নিয়ে সেই ছেলেটা দাঁড়িয়েছিল যেই ছেলেটার মাথায় দেনার বড় একটা চাপ ছিল। আসলে এই ছেলেটা লিয়ের হয়ে সমস্ত দায়ভারগুলো নিজের কাঁধে তুলে নিয়েছিল, যেটার বদলে তার সমস্ত দেনাগুলো পরিশোধ হয়ে যাবে। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে আসলে লি শুধু ব্রুটাল এবং ভয়ঙ্কর একটা গ্যাংস্টারই হয়ে ওঠেনি, সে বরং অনেকটা চালাকও হয়ে গিয়েছে। আসলে সে এমন করে এই মার্ডার থেকে নিজেকে বের করে ফেলেছে যার জন্য পুলিশও কখনো আর তাকে সন্দেহের তালিকায় রাখবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্রেসিডেন্ট শিনকে, যে কিনা কিমকে মিট করার জন্য তার একটা স্পেশাল রিসোর্টে ডেকেছিল। আসলে এই রিসোর্টটা 200 একর জমি নিয়ে বানানো হয়েছিল একটা নদীর পাড়ে, আর এত সুন্দর একটা ভিউয়ের জন্য এই এরিয়ার সবচেয়ে দামি রিসোর্ট হচ্ছে এইটা। এখানে শিন তাকে বলে কোরিয়ার সবচেয়ে বড় বড় গ্যাংস্টাররা এই রিসোর্টের মধ্যে তাদের টাকা ইনভেস্ট করেছে, আর এই রিসোর্টের মাধ্যমে প্রত্যেকটা দিন আমি তাদের কোটি কোটি ব্ল্যাক মানি হোয়াইট করে দিই। আর নদীর উপরে বানানো এই রিসোর্টটা আমাদের গ্যাংস্টারদের পাওয়ারকে প্রদর্শন করে, কারণ এই জায়গাটা কেউই তাদের দখলে নিতে পারেনি, কিন্তু আমরা এই জায়গাটাকে দখলে নিয়ে এত বড় একটা রিসোর্ট বানিয়েছি, যেই রিসোর্টটা এখন বর্তমানে এই জায়গার সবচেয়ে দামি রিসোর্ট। তবে সমস্যাটা হচ্ছে যেহেতু শিন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য সেই সমস্ত ব্যাপারগুলোকে একসাথে কন্ট্রোল করতে পারছে না। এই জন্য সে কিমকে বলে আমি চাই এই দায়িত্বটা এখন থেকে তুমি পালন করবে। তবে কিম এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য সরাসরি না করে দেয়, কারণ রিসোর্টের কিছু পার্ট অ্যান্ডি এবং চোয়ের এরিয়ার মধ্যেও পড়ে যায়, আর সে কোনোদিনও চাইছিল না যে এই রিসোর্ট নিয়ে মারামারি করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক। তবে প্রেসিডেন্ট কিম তাকে বলে যে তুই হচ্ছিস আমার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বুদ্ধিমান শীর্ষ, এই জন্য তাদের দুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নেব। তবে এই রিসোর্টটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা নিয়ে তুই প্ল্যানিং করা শুরু কর। আর এরপরেই কিমের নামে এই রিসোর্টের 70% শেয়ার লিখে দেওয়া হয়। এদিকে আমরা সিকো নামের আরও একটা বড় গ্যাংস্টারকে দেখতে পারি, যে কিনা লিয়ের অফিসে লিয়ের জন্য ওয়েট করছিল। আর যখন লি এখানে আসে তখন সিকোর কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তাদের বসের খুন হওয়াতে সিকো লিয়ের উপরেই সন্দেহ করছিল। তবে যেহেতু তার কাছে তেমন কোনো প্রমাণ ছিল না, এই জন্য সে তেমনভাবে কিছু বলতেও পারছিল না। আর লিও তার সামনে খুবই স্বাভাবিক বিহেভ করা শুরু করে, সে এমন একটা বিহেভ করছিল যেন সে কিছু জানেই না। আর সে তাকে বলে যে বস আমার উপরে অনেক বেশি ভরসা করত, এই জন্য মৃত্যুর আগে সে সেই রিসোর্টের কিছু অংশ আমার নামে লিখে দিয়েছিল। এই জন্য কালকে আমি সেই রিসোর্টের সেখানে যাচ্ছি যাতে করে সেই জায়গাটা অন্য কেউ দখলে না নিয়ে ফেলে। তবে সিকো এটা খুব ভালো করেই জানতো যে লি তার বসের মার্ডারটা করেছে, এই জন্য সেও এই ব্যাপারটাতে পুরোপুরি কিউরিয়াস হয়ে তার পেছনে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরদিন সকালবেলা লি সিওল থেকে তার 2টা লোক নিয়ে গ্যাংওয়েন শহরে চলে আসে, আর সেই রিসোর্টের মধ্যে চলে আসে যেখানে কিম তার লোকজন নিয়ে সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করছিল। এখানে কিম তার লোকজন নিয়ে এসে তার সঙ্গে মিট করে, আর তখন লি তাকে বলে যে আমি এই রিসোর্টের কিছু শেয়ারের মালিক, সো আমি তোমার সাথে একটু পার্সোনালি কথাবার্তা বলতে চাই। এই জন্য কিম তাকে নিয়ে সমুদ্রের পাড়ের একটা জায়গায় চলে আসে। এখানে তাকে সে ড্রিঙ্ক অফার করে, আর ড্রিঙ্ক খাওয়ার সময় লি তাকে তার ইন্ট্রোডাকশন দেয়। সে তাকে বলে যে আমি আগে লোন শার্কদের জন্য কাজ করতাম, মানে বিভিন্ন দেনা ক্লিয়ার করার কাজ করতাম, আর এতে আমি কখনোই লসের সম্মুখীন হইনি, কারণ যদি কেউ দেনা পরিশোধ করতে না পারতো তাহলে আমি তাদের শরীরের অর্গানগুলো বের করে সেগুলোকে ব্ল্যাক মার্কেটে সেল করে দিতাম। তবে এখন লি এই সমস্ত কাজগুলো ছেড়ে এই জায়গাতে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিম তার সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে তাকে বলে যে দেখ তুই হচ্ছিস গিয়ে এই রিসোর্টের খুবই ছোট্ট একটা অংশের মালিক, যেখানে আমি এই রিসোর্টের পুরো 70%-এর মালিক। সো এই রিসোর্টে কি হবে না হবে, কিভাবে এই রিসোর্টটাকে কন্ট্রোল করা হবে সেই সমস্ত ব্যাপারগুলো আমিই সিদ্ধান্ত নেব। আমার কাজের মধ্যে কখনোই নাক গলানোর ট্রাই করবি না, আর এর বদলে তোর লাভের যেই অংশ আছে সেটা তোর অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যাবে। এখন এগুলো শোনার পরে লিও রাজি হয়ে যায়, আর সে তার মুখের সিগারেটটা তার সামনে থাকা খাবারের মধ্যে ঢুকিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি লি আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে একেবারেই হ্যাপি ছিল না। কিমের সাথে কথাবার্তা বলে সে একেবারেই স্যাটিসফাই হতে পারেনি। আর অন্যদিকে লি যেই 2টা লোককে নিয়ে এখানে এসেছিল তারাও ঠিক তার মতো আনফ্রেন্ডলি এবং খুবই অদ্ভুত রকমের ছিল। এই জন্য যখন ক্যাং তাদের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে তখন তারাও ক্যাংকে একেবারেই পাত্তাই দেয় না। এরপর আমরা দেখতে পারি কিমের গ্যাংয়ের একটা ফ্যামিলি ফাংশনে তার ফ্যামিলির সমস্ত মেম্বাররা চলে আসে। এখানে অ্যান্ডিও তার লোকজন নিয়ে চলে আসে, তবে অ্যান্ডি প্রচণ্ড রাগের মাথায় ছিল,
কারণ সেই রিসোর্টটা তার এরিয়ার মধ্যে পড়া সত্ত্বেও প্রেসিডেন্ট শিন এই রিসোর্টের মালিক কিমকে বানিয়ে দিয়েছে। এই জন্য সে রাগের মাথায় এখানের একটা টেবিলের মধ্যে লাথি মেরে তার লোকজন নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে আমরা একটা হোটেল রুমে লিয়ের সাথে হান নামের খুবই সুন্দর একটা মেয়েকে দেখতে পারি। আসলে আমরা জানতে পারি হানের ফ্যামিলি লিয়ের থেকে টাকা হাওলাত নিয়েছিল, তবে যেহেতু সময় মতো সে এগুলো ফেরত দিতে পারেনি, এই জন্য সে হানকে তার নিজের সাথেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও হান তাকে মন থেকেই ভালোবাসত, তবে লি তাকে একেবারেই কেয়ার করতো না। তার মাথার মধ্যে শুধুমাত্র এখন সেই রিসোর্টটাকে কীভাবে দখল করবে সেই ব্যাপারগুলোই ঘোরাফেরা করছিল। এই জন্য সে হানকে নিয়ে চলে আসে সোজা প্রেসিডেন্ট শিনের বাসায়। আসলে লি এটা খুব ভালো করেই জানতো যে প্রেসিডেন্ট শিনই হচ্ছে গিয়ে সেই রিসোর্টের সম্পূর্ণ মালিক, আর এখানে সমস্ত গ্যাংদেরকে সেই কন্ট্রোল করে, মানে সবাইকে ইউনাইট করার কাজটা সেই করে। এই জন্য সে তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে হঠাৎই ধোকা দিয়ে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর তাকে হাঁটু গেড়ে বসিয়ে হানের সামনেই তার গলাটা কেটে ফেলে। আর ঠিক আগের বারের মতো এই হত্যার দায়ভারটাও সে হানের উপরেই চাপিয়ে দেয়। যেহেতু সে হানের ফ্যামিলির কাছে টাকা পেত, আর সে খুব ভালো করেই জানতো যে লি হচ্ছে খুবই ব্রুটাল একজন মানুষ, এই জন্য তার ভয়ে সে এই দায়ভার নেওয়ার জন্য রাজিও হয়ে যায়। এরপরে প্রেসিডেন্ট শিনকে খুবই মর্মান্তিক অবস্থায় হসপিটাল এনে ভর্তি করানো হয়। আর যখন কিম এসে তার সঙ্গে মিট করে, তখন তার এই অবস্থা দেখার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ প্রেসিডেন্ট শিন ছিল তার বাবার মতো। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় পুলিশ স্টেশনে চলে আসে, আর এখানে এসেই হানের উপরে আক্রমণ করে দেয়। তবে অফিসার ব্যাংক কোনো রকমে তাকে শান্ত করে বাইরে নিয়ে আসে, আর তাকে সে বুঝিয়ে বলার ট্রাই করে যে হানের মতো এমন একটা মেয়ের পক্ষে কোনো দিনও প্রেসিডেন্ট শিনের মতো একটা লোকের গায়ে চাকু চালানো সম্ভব হবে না। তাছাড়া এই মেয়েটা কালকেই লি নামের একটা গ্যাংস্টারের সঙ্গে এই শহরে এসেছে। এখন আমি 100% এটা শিওর হয়ে বলতে পারি যে এই কাজটা লি নামের সেই গ্যাংস্টারই করেছে, আর সমস্ত দায়ভার থেকে নিজেকে বাঁচানোর জন্য এই মেয়েটার উপরে সমস্ত দোষগুলো চাপিয়ে দিয়েছে। এরপরে সেদিন রাতের বেলায় যেহেতু প্রেসিডেন্ট শিনের গায়ের আঘাতটা একটু বেশি ছিল, এই জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা সবাই প্রচণ্ড আপসেট হয়ে যায়। পরদিন যখন তার ফুনারেল করা হয়, তখন শহরের সমস্ত ছোটোখাটো গ্যাংস্টাররা চলে আসে, কারণ তারা সবাই প্রেসিডেন্ট শিনকে অনেক বেশি সম্মান করতো। আর এখানে কিমের পাশাপাশি চোই আর অ্যান্ডিও চলে আসে, আর তারাও এই ব্যাপারটাতে প্রচণ্ড আপসেটই হয়েছিল। আর যখন কিম তাদেরকে লিয়ের কথা বলে, তখন তারা তিনজন মিলে শপথ করে ফেলে যে তারা লিকে এর চেয়েও জঘন্য মৃত্যু দিবে। এরপর আমরা দেখতে পারি সিওল শহর থেকে সিকো নামের সেই গ্যাংস্টার তার লয়ার নিয়ে সোজা কিমের সঙ্গে মিট করতে চলে আসে, আর সে তাকে বলে যে তোর সেই প্রেসিডেন্টের মতোই লি এই রিসোর্টের ওনারশিপের জন্য আমার বসকেও খুন করেছিল। এখন যদি লিয়ের সেই প্রপার্টির অংশটুকু তুই আমার নামে লিখে দিস, তাহলে আমি লিকে মারতে তোকে সাহায্য করতে পারি, কারণ আমি তার দুর্বলতা এবং সবলতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তার কোথায় কোন লোকজন আছে তাদের সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আর এগুলো শোনার পরে তার বসের প্রতিশোধ নেওয়ার জন্য কিম তার সঙ্গে হাত মিলিয়ে নেয়। এখন সিকোর মাধ্যমে কিম লিয়ের লোকজনের লোকেশন পেয়ে যায়, এই জন্য সে ক্যাংকে পাঠিয়ে দেয় তাদেরকে মারার জন্য। আমরা দেখতে পারি ক্যাং তার লোকজন নিয়ে গিয়ে লিয়ের 3টা লোককে ধরে উল্টো করে ঝুলিয়ে আচ্ছা রকম করে ধোলাই করে, আর তাদেরকে মারতে মারতে লিয়ের লোকেশনটা জিজ্ঞেস করা শুরু করে। এদিকে অ্যান্ডি আর চোয়ও তাদের যার যার লোকজন নিয়ে ফুললি রেডি হয়েছিল, আর তারা কিমের কলের জন্য ওয়েট করছিল, কারণ যখনই কিম লিয়ের লোকেশনটা পেয়ে তাদেরকে কল দিয়ে জানিয়ে দিবে, তখন যাতে করে লোকজন নিয়ে দ্রুত গিয়ে তারা তার উপরে আক্রমণ করে দিতে পারে। আর অন্যদিকে সিকোর সাহায্যে কিম এটা জানতে পারে যে লি এই শহরের মধ্যে ড্রাগের ব্যবসাও পরিচালনা করার ট্রাই করছে, আর সে কোথায় কি করছে সেই ব্যাপারগুলো জানার পরে কিম পুলিশ অফিসার ব্যাংকে এই সমস্ত ব্যাপারগুলো বলে দেয়, আর পুলিশ অফিসার ব্যাংকও সমস্ত পুলিশদেরকে নিয়ে লিয়ের পেছনে লেগে পড়ে। তবে যখন পুলিশ গিয়ে লিয়ের সেই ড্রাগ মাফিয়াদেরকে ধরে ফেলে, তখন তাদের কাছে তারা কোনো ড্রাগই খুঁজে পায় না। আসলে তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে লি আগে থেকে এই সমস্ত ব্যাপারগুলো বুঝে গিয়েছিল যে তাকে নিয়ে এমন একটা প্ল্যানিং করা হয়েছে। আসলে তাকে কেউ একজন এই ব্যাপারটা সম্পর্কে ইনফরমেশন জানিয়ে দিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি অ্যান্ডি তার ধৈর্য হারিয়ে ফেলছিল, এই জন্য সে এখান থেকে উঠে যাওয়ার ট্রাই করে। সে বলে যে লিকে যে কোনো ওয়েতে আমিই খুঁজে বের করব। তবে তখনই আমরা দেখতে পারি লিয়ের কিছু লোকজন তাদের আড্ডাখানায় ঢুকে পড়ে, আর চোয়ের লোকজনের সঙ্গে মিলে তারা সবাই অ্যান্ডির লোকজনকেই মেরে ফেলে। আর তখন অ্যান্ডি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে চোই লিয়ের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে, আর এখন সে তাদেরকে ধোকা দিয়ে তাদের সবাইকে মারার প্ল্যানিং করেছে, কারণ চোই কখনোই তার পাওয়ার এবং তার টাকা পয়সার মধ্যে কারোই ভাগ দিতে চাইছিল না। এখন এত বড় একটা ধোকা খাওয়ার পরে অ্যান্ডি প্রচণ্ড হার্ট হয়ে যায়। তবে আমরা দেখতে পারি চোই কোনো কথা না বলে সোজা তার পেটের মধ্যে চাকর ঢুকিয়ে দেয়। আর এরপরে যখন লি তার সেই পুরনো গ্যাংকে নক দেয়, মানে যেই পুরনো গ্যাং সিওল থেকে এই শহরে চলে এসেছিল, তখন তারা সবাই চোয়ের গ্যাংয়ের সঙ্গে মিলে অ্যান্ডি এবং কিমের প্রত্যেকটা আস্তানায় গিয়ে আক্রমণ করা শুরু করে, তাও আবার একসাথে। এই জন্য পুরো শহরের মধ্যে গ্যাং ওয়ার শুরু হয়ে যায়। আর যেহেতু সারপ্রাইজলি তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, এই জন্য এই অ্যাটাকের মধ্যে অ্যান্ডি এবং কিমের প্রায় পুরো গ্যাংয়েরই মৃত্যু হয়ে গিয়েছিল। এদিকে অ্যান্ডির মনে হচ্ছিল চোয়ের মতো কিমও তাকে ধোকা দিয়েছে,
এই জন্য মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তাকে কল দিয়ে বলে যে তোর কাছ থেকে এত বড় একটা ধোঁকা আমি আশা করিনি, আসলে আমরা 3 জন ভাইয়ের মতো ছিলাম। তবে কিম তার কোনো কথাই বুঝতে পারছিল না। তবে সে কিছু একটা বলতে যেত তার আগেই লিয়ের কিছু লোকজন তাকেও মারার জন্য চলে আসে। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই প্রথমেই তারা ব্যাংকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, আর এরপর তারা কিমের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়ে তাকে পুরো আধমরা করে ফেলে। এখন যেহেতু পুরো শহরের মধ্যে গ্যাংওয়ার শুরু হয়ে গিয়েছিল, এই জন্য পুলিশও রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। আর পুলিশের সাইরেন শোনার পরে লিয়ের লোকজন কিমকে না মেরেই সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে তাদের চলে যাওয়ার পরে যখন লি ক্যাংকে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে ক্যাংয়ের মৃত্যু হয়ে গেছে। আর এমন করেই একটা রাতের মধ্যে শহরের সমস্ত গ্যাংস্টারদেরকে শেষ করে দিয়ে চইকে পার্টনার বানিয়ে লি একাই সেই রিসোর্টের মালিক হয়ে যায়। এক রাতে এত খুন খারাপি হওয়ার জন্য, মানে এত লাশ দেখার জন্য অফিসার ক্যাংও পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তবে সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে সে চাইলেও লিয়ের উপরে সন্দেহর আঙ্গুল পর্যন্ত তুলতে পারবে না, কারণ লি খুবই চালাকি করে আগের রাত থেকেই তার লয়ারের সঙ্গে পুলিশ স্টেশনেই বসেছিল, যাতে করে যখন এই গ্যাংওয়ারটা হয়ে যাবে আর সমস্ত গ্যাংস্টারদের মৃত্যু হয়ে যাবে, তখন ভুলেও কেউ তার উপরে আঙ্গুল তুলতে না পারে। আর তার এমন চালাকি দেখার পরে অফিসার ব্যাং তার উপরে ইমপ্রেসিভ হয়ে যায়। তবে যেহেতু সবাই ব্যাপারটা জানতো যে এক রাতে লি পুরো শহরের সমস্ত গ্যাংস্টারদের মেরে পুরো শহরটাকেই দখল করে ফেলেছে, এই জন্য সবাই লিকে ভয় পাওয়া শুরু করে। মানে লি এখন হয়ে গেছে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। এদিকে চোয়ের কাছ থেকে ধোকা অ্যান্ডির মৃত্যু এবং পুরো গ্যাং সাপ হয়ে যাওয়ার পরে চই এই অসুস্থ অবস্থায় সেখান থেকে পালিয়ে চলে যায়, কারণ চইটা খুব ভালো করে জানতো যে এই অবস্থায় সে লিকে ফেস করতে পারবে না। এই জন্য সে শহর থেকে দ্রুত পালিয়ে অন্য জায়গায় চলে যায়। আর আমরা দেখতে পারি ক্যাংয়ের ভাই ক্যাংয়ের লাশটা নেওয়ার জন্য আসে। আর ক্যাংকে দাফন করার পরে কিম আর ক্যাংয়ের ভাই প্রচণ্ড ইমোশনালও হয়ে যায়। তবে কিছুদিন পরে যখন কিম আরও একটু সুস্থ হয়ে যায়, তখন সে আবার ওই শহরে চলে আসে সেই রিসোর্টের মধ্যে। আর এখানে এসে সে লিয়ের সঙ্গে মিট করে, যে কিনা এতদিনে এই শহর এবং এই রিসোর্টের মালিক হয়ে গিয়েছিল, আর পুরো শহরের মধ্যে সবার সামনে প্রকাশ্যে ড্রাগ সেল করতো আর প্রস্টিটিউশনের ব্যবসাও করতো। এরপরে যখন কিম লিয়ের সঙ্গে কথাবার্তা বলার রিকোয়েস্ট করে, তখন লি তাকে সেই জায়গায় নিয়ে আসে যেই জায়গায় প্রথমবার তারা মিট করেছিল। এখানে লি তাকে বলে যে দেখো, আমি এই শহরটা ছেড়ে কোনোভাবেই যেতে চাই না, আমি তোমাকে বস মানার জন্য রেডি আছি। মানে সে তার কাছে একটা কাজ চাওয়া শুরু করে। সে বলে যে তুই চোয়ের মতো আমাকে ছোটোখাটো একটা পার্টনার বানিয়ে আমাকেও ছোটোখাটো একটা কাজ দিয়ে দে। আর আমরা দেখতে পারি লিও তার কথায় কনভিন্স হয়ে তাকে এই রিসোর্টের ক্যাসিনো সামলানোর কাজ দিয়ে দেয়। এদিকে অফিসার ব্যাং এসে কিমের সাথে মিট করে আর তাকে প্রতিশোধ না নেওয়ার জন্য ওয়ার্নিং দেওয়া শুরু করে, কারণ সে চাইছিল না আবারও শহরের মধ্যে একটা গ্যাংওয়ার শুরু হয়ে যাক। সে এটা এনশিওর করে যে যখনই আমরা ছোটোখাটো কোনো প্রমাণ পেয়ে যাব, তখন আমরা লিকে লম্বা একটা সময়ের জন্য জেলের মধ্যে ভরে দিব। তবে আমরা দেখতে পারি কিম এগুলো শোনার জন্য একেবারেই রেডি ছিল না, কারণ তার মাথার মধ্যে অলরেডি একটা প্ল্যান চলছিল। এই জন্য সে ক্যাংয়ের ভাই এবং তার বাকি যেই গ্যাংস্টাররা এখনও জীবিত ছিল তাদের সবাইকে একজোট করা শুরু করে। আর যেহেতু তার মানুষ অনেকটা কম হচ্ছিল, এই জন্য সে সিকোর কাছেও সাহায্য চাওয়া শুরু করে। আর এই রিসোর্টের মালিকানার বদলে সিকো তাকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। এখন অনেক লোক এবং অনেকগুলো অস্ত্র ম্যানেজ করার পরে প্রথমেই কিম চোয়ের সাথে একটা মিটিং ফিক্স করে। আর যখন তার সঙ্গে সে মিটিংয়ে বসে, তখন সে তাকে বলে অ্যান্ডি আর আমার ভরসা ব্রেক করে তুই একেবারেই ভালো কাজ করিসনি। এতটুকু বলেই তার একটা লোককে সে ইশারা করলে সেই লোকটা এসে চাকু দিয়ে চইকে মেরে ফেলে। আর এখন চোয়ের এই মৃত্যুর নিউজটা আর সিকোর সঙ্গে যে কিম মিটিং করেছে এই নিউজটাও লি পেয়ে যায়। এই জন্য সে তার ক্যাসিনোর মধ্যে তাকে মারার জন্য অনেকগুলো লোক একসাথে পাঠিয়ে দেয়। তবে আসলে এই ব্যাপারটা ছিল পুরোপুরি একটা ট্র্যাপ, কারণ যখনই লিয়ের লোকজন ক্যাসিনোতে তাকে মারার জন্য ঢুকে পড়ে, তখন সিকো এবং কিমের লোকজন খুব সহজেই তাদের সবাইকে একসাথে মেরে ফেলে, মানে সেই ফাঁদের মধ্যে ফেলে। আর এখানে তো তাদের অনেককে তারা জীবিতও পুড়িয়ে ফেলে। এদিকে সিকো তার লোকজনকে অলরেডি এই অর্ডার দিয়ে রেখেছিল যে লিয়ের লোকজনকে এবং লিকে মারার পরে যাতে করে তারা ধোকা দিয়ে কিম আর তার লোকজনকেও মেরে ফেলে, যাতে করে পুরো রিসোর্টের মালিক সে একাই হয়ে যায়। তবে একবার ধোকা খাওয়ার পরে এখন কিম পুরো হাই অ্যালার্টে ছিল, এই জন্য সে আর এখন কারো উপরে বিশ্বাস করতে চাইছিল না। এই জন্য যখন লিয়ের সমস্ত লোকজনকে মারা শেষ হয়ে যায়, তখন ক্যাংয়ের ভাইয়ের সাহায্যে সে সিকো এবং তার সমস্ত লোকজনকেও মেরে ফেলে। এদিকে অফিসার ব্যাংও খবর পেয়ে যায় যে শহরে আবারও গ্যাংওয়ার শুরু হয়ে গেছে। এই জন্য সেই গ্যাংওয়ারটা থামানোর জন্য কিছু পুলিশ অফিসারদের সঙ্গে একটা ফেক ওয়ারেন্ট প্রিন্ট করে সোজা লিয়ের কাছে চলে আসে, আর লিকে সেটা দেখিয়ে সে অ্যারেস্ট করে ফেলে। তবে যখন সে গাড়ি দিয়ে তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল, তখন কিম তার লোকজন নিয়ে তার সামনে দাঁড়া হয়ে যায় আর ব্যাংয়ের কাছ থেকে লিকে চাওয়া শুরু করে। তবে ব্যাং তাকে বলে যে দেখো, আমি তোমাকে সম্মান করি এবং তুমি যেই কষ্টের মধ্যে দিয়ে গেছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তবে এখন যদি তুমি আমাকে আমার ডিউটি করা থেকে বাধা দেওয়ার ট্রাই করো, তাহলে তোমার বিরুদ্ধে আমাকে অ্যাকশন নিতে হবে। আর এটা শোনার পরে কিম আর তাকে বাধা না দেওয়ারই সিদ্ধান্ত নেয়, সে যাওয়ার জন্য তাদের গাড়িটা ছেড়ে দেয়।
তবে একটু সামনে যাওয়ার পরে অফিসার ব্যাং লিকে বলে যে আমি তোকে শিপিং পোর্টে ড্রপ করে দিব, আর আজকে রাতের বেলায় তুই এখান থেকে পালিয়ে চলে যাবি। আর যদি তুই এমনটা না করিস তাহলে আমি তোকে সেখানেই এনকাউন্টার করে দেব, কারণ আর খুন খারাপ আমি দেখতে চাই না। তবে এতটুকু শোনার পরে লি এই জিনিসটা বুঝতে পারে যে ব্যাং যেই ওয়ারেন্টটা শো করেছিল সেটা নকল ছিল। এই জন্য সে তার পায়ের মধ্যে লুকিয়ে রাখা চাকুটার মাধ্যমে এখানে ব্যাং আর বাকি পুলিশদের উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য তাদের গাড়ির ডিসব্যালেন্স হয়ে যায় আর গাড়িটা পুরোপুরি উল্টেই যায়, যেই জন্য তারা সবাই অনেক বেশি আহত হয়ে যায়। তবে গাড়ি থেকে বেরিয়েই লি একটা সিগারেট ধরায় আর কিমার তার লোকজনকে ইশারা করে বলে যাতে করে তারা এসে তার মোকাবেলা করে, সে পালিয়ে যাওয়ার পাত্র না। এই জন্য কিমের লোকজন তার উপরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। তবে লি তার একটা চাকুর সাহায্যেই তাদের সবার উপরে গিয়ে হামলে পড়ে। তবে যেহেতু কিমের লোকজন অনেক বেশি ছিল এই জন্য লি তাদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। সে অনেক বেশি মার খাওয়া সত্ত্বেও বারবার করে তাদের উপরে চাকু দিয়ে আক্রমণ করছিল। এমন করতে করতে সে প্রায় সবাইকেই আহত করে ফেলে। আর যতক্ষণে সে কিমের কাছ পর্যন্ত আসতো ততক্ষণে সে অনেক বেশি আহত হয়ে যায়। এই জন্য সে তার এই চাকু দিয়ে কিমকে টাচ পর্যন্ত করতে পারছিল না। আর এই সুযোগে কিম তাকে আচ্ছা রকম করে ধোলাই করে রাস্তার মধ্যে আশ্রাতে আশ্রাতে তার অবস্থা খারাপ করে ফেলে। আর একটু পরে যখন লি হাঁটু গেড়ে বসে তখন কিম তার চাকুটা দিয়েই তাকে একটা নির্মম মৃত্যু দেয়। তবে এটার আই উইটনেস হওয়া সত্ত্বেও অফিসার ব্যাং তাকে অ্যারেস্ট পর্যন্ত করে না। আর এত বড় একটা ঘটনা ঘটানোর পরে কিম সেখান থেকে আবারও তার রিসোর্টে চলে আসে আর ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট খাওয়া শুরু করে, কারণ এখন এত বড় একটা ঝামেলা ফেস করার পরে সে আবারও এই পুরো রিসোর্টের একাই মালিক হয়ে গেছে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।